বিতর্কিত খলিলুর রহমান গত 21শে মে সংবাদ মাধ্যমের সামনে এসে একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। আমাদেরকে জাতিসংঘের শো আপ করে। বিদেশিরা বললে সেটি সঠিক বলে, ইংরেজিতে বললে সেটা সঠিক। বিষয়খানা এমন, বাঙালির কাছে বিষয়টা তেমনই যে ইংরেজিতে বললে সঠিক বলা হয়, কিংবা জাতিসংঘ যদি বলে সেটি সঠিক বলা হয়, আমেরিকা যদি বলে সেটি সঠিক বলা হয়, উন্নত দেশগুলো যদি বলে সেটি সঠিক বলে। কাজেই এই সঠিক বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতার জন্য খলিলুর রহমানও সর্বশেষ একটি মিথ্যাচার করেছেন যে জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। মানবিক করিডোর নয়, এটি একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির বিবেচনা করছে। কিন্তু খেয়াল করে দেখুন, গতকালকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গতকাল এক অনুষ্ঠানে, জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। পরিষ্কার কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা। তাহলে বাংলাদেশ সরকার কি করছে? বাংলাদেশ সরকার জাতিসংঘকে সামনে রেখে কি করতে চাইছে? আসলে এর পেছনে কে, এর নেপথ্যে কে জড়িত? এর নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্দেশ্য আমাদের এই অঞ্চল বাংলাদেশের একটি অংশ, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে যে ডিপ স্টেট পরিকল্পনা, সেই ডিপ স্টেট পরিকল্পনার অংশ হিসেবে এখানে জাতিসংঘকে জড়ানোর একটা পায়তারা চলছে। দিনের আলোর মতো পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার যে বাংলাদেশ সরকার এই যে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারটি এর সঙ্গে জড়িত, এবং এর সঙ্গে এর নেপথ্য শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র মাঝখান থেকে জাতিসংঘকে জড়িয়ে ফেলেছে। কিন্তু জাতিসংঘ প্রকাশ্য অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলছেন যে এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। তাহলে বুঝুন যে এই যে অন্তর্বর্তীকালীন অবৈধ, আমি অবৈধ বলছি, আমার অবৈধ বলবার রাইট আছে, এই সরকারের বৈধতা নিয়ে আদালতে রিট পর্যন্ত হয়েছে, কিন্তু এই সরকারের নিয়ন্ত্রণাধীন আদালত সেই রিটকেও খারিজ করে দিয়েছে। সেই অবৈধ সরকার বাংলাদেশের মানুষের সাথে এক প্রকার ফুটবল খেলছে। বাংলাদেশের মানুষের সচেতন হতে হবে। যেভাবে বাংলাদেশের মানুষ ভুল বুঝে জুলাই আগস্ট সময়কালে মাঠে নেমে বিগত আওয়ামী লীগ সরকারকে বিদায় করেছে, পতন ঘটিয়েছে, সেই সরকার একটি নির্বাচিত সরকার ছিল, সেই সরকারের একটি বাংলাদেশের রাজনৈতিক দল ছিল। অনেক কিছু খারাপ থাকতে পারে, আমি বলছি না যে সেই সরকারটি ধোয়া তুলসী পাতা। যদি ধোয়া তুলসী পাতায় হতো, আজকে বাংলাদেশ পৃথিবীর কোনো না কোনো একটা উন্নত দেশের কাতারে চলে যেত। আজকে দাঁড়াতে পারেনি। এর পেছনে দেশের যে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, যারা দেশ শাসন করেছে তারা দায়ী। তাদের অব্যবস্থাপনা আছে, তাদের দুর্নীতি আছে, তাদের অনিয়ম আছে, যার দরুন আমরা আজও পর্যন্ত দাঁড়াতে পারিনি। আমি বলছি যে সেটি ছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সরকার, কিন্তু আজকে যে সরকারটি বাংলাদেশে বসে আছে এটি বাংলাদেশের সরকার নয়। এটি একটা বিশেষ দেশের একটা বিদেশি শক্তির সরকার। একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে এসছে এই সরকারটি। কারণ যদি তাই না হবে, তাহলে আজকে 10 মাস হয়ে গেছে বাংলাদেশের আগামীর রাজনীতি কিভাবে নির্ধারিত হবে। পৃথিবীর দেশে দেশে রাজনীতি দেশের ভাগ্য নির্ধারণ করে, কিন্তু আজকে আমাদের রাজনীতি কিন্তু এক প্রকার নির্বাসনে, একটা অনির্বাচিত বিদেশি প্রেসক্রিপশনের একটা সরকার বসে আছে। শুধু তাই নয়, এই সরকারের বেশিরভাগ মানুষ বিদেশি নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আমরা কি বিদেশি কলোনি হতে যাচ্ছি? অবস্থা কিন্তু তেমনটাই। এই যে করিডোর নিয়ে আমাদের লোকছাপা করা হলো, জাতিসংঘ এটিকে পরিষ্কার করে দিল, অর্থাৎ জাতিসংঘ এটির সঙ্গে জড়িত নয়।
আমরা এই কথার আলাপের শেষে এটি বলতে পারি যে এইভাবে শেষ করতে পারি, এটির সাথে বাংলাদেশের এই যে অবৈধ অনির্বাচিত সরকারটি জড়িত এবং এর পেছনে প্রধান নিয়ামক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করা। সেই উদ্দেশ্যেই মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডোর ইস্যু। এই করিডোরটা দিয়ে কি হবে? করিডোরটা দিয়ে আসলে যেটি হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র পাচার হবে রাখাইন রাজ্যে। এই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করাবে, যুদ্ধ করে এই রাখাইন রাজ্যটিকে স্বাধীন করবে। দেখুন, মিয়ানমার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কতটা বিরূপ আচরণ করে। 2021 সালে এই জান্তা সরকার যখন ক্ষমতা আসলো, তখন থেকেই মিয়ানমারের এই সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা আছে। রাশিয়া এই সরকারের সাথে শুরু থেকেই আছে, এখনো পর্যন্ত আছে। গত মাসেও মিয়ানমারের জান্তা প্রধান রাশিয়া সফর করেছেন। রাশিয়া, চীন, মিয়ানমার জান্তা প্রধান ত্রিপাক্ষিক তারা বৈঠকও করেছেন। কিন্তু আজকে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র কতটা বিরূপ মনোভাবাপন্ন তাদের। আপনারা গণমাধ্যমের কল্যাণে দেখেছেন অতি সম্প্রতি 12টি দেশের মার্কিন যুক্তরাষ্ট্র 12টি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা করেছে। এর মধ্যে মিয়ানমারও আছে। কেন? মিয়ানমারের সাথে সেখানে স্বার্থ আছে এবং বাংলাদেশের সাথে স্বার্থ আছে। বাংলাদেশের এই সরকারটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে, এজন্য এখনো পর্যন্ত বাংলাদেশের প্রতি নিয়ন্ত্রণ আরোপ করেনি। যেই মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষিত হবে না বাংলাদেশ দ্বারা, সেই মাত্র বাংলাদেশের উপরেও নানা রকম নিয়ন্ত্রণের খড়গ আসতে পারে। অর্থাৎ এখানে মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের একটা নীল নকশা, একটা ব্লু প্রিন্ট আছে। এটি পরিষ্কার। এখানে জাতিসংঘ কিছু নয়, বাংলাদেশের এই অবৈধ সরকার আর মার্কিন যুক্তরাষ্ট্র এই মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোরের ইস্যুতে একটি অস্ত্র পাচারের করিডোর স্থাপন করতে যাচ্ছে। ডক্টর খলিলুর রহমানই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করিয়ে দেওয়ার বিষয়ে বেশ তৎপরতা দেখাচ্ছেন এবং তিনি সম্ভবত এর মধ্যে গেছেন অথবা যাবেন, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি আগে ভাগে গিয়ে তারেক রহমানকে রাজি করার চেষ্টা করবেন। এই যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হওয়ার সম্ভাবনা, বিষয়টি দেখা যাচ্ছে ডক্টর খলিলুর রহমানের উদ্যোগের কারণে। কিন্তু আবার এটাও ঠিক, যদি বৈঠক না হয় তার অন্যতম প্রধান কারণ ডক্টর খলিলুর রহমানই। তার কারণ তার যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশের মধ্যে নানান ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিএনপিও ডক্টর খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তার পদত্যাগ দাবি করেছিল। এই সব মুহূর্তে এসে পাল্টা জবাব দিলেন খলিলুর রহমান। আপনার নিশ্চয় মনে আছে তিনি ওয়ান ইলেভেনের পর থেকে কেন তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, কেন দেশে আসেন না, এ ধরনের নানান ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। এবং একটা পর্যায়ে তিনি বললেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বিদেশি নাগরিক বলা হয়, তাহলে তো তারেক রহমানকেও বলতে হবে বিদেশি নাগরিক। তিনি এই মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে আমাকে নিয়ে মানে তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল, সেই মন্তব্য করার আগে বিএনপিকে একটু বুঝে শুনে কথা বলা উচিত এবং যদি ঢিল তার উপরে নিক্ষেপ করা হয়, সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। বিএনপি নিশ্চয়ই তার এই বক্তব্য খুব ভালোভাবে নেয়নি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইস্যুতে নানান মহল থেকে যে চরম আপত্তি উঠেছে, তার পদত্যাগের দাবি উঠেছে। বিএনপি যে 3জন উপদেষ্টা পদত্যাগের দাবি তুলেছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল ডক্টর খলিলুর রহমান। যাই হোক, সেই জায়গা থেকে ডক্টর খলিলুর রহমান কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এই বৈঠক অনুষ্ঠানের বিষয়, সেটি একটি বড় প্রশ্ন। এখন এটি যেমন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, আরো কিছু বিষয় বৈঠক না হওয়ার না হওয়ার পিছনে কারণ হিসেবে কাজ করতে পারে। তার একটি হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ অন্যান্য সব আসামি খালাস হয়েছেন। এই খালাস হওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে চায়, সেই আপিলে অনুমতি দিয়েছে উচ্চ আদালত এবং এটিকে আমি প্রথমেই বলেছি তারেক রহমানের উপর একটি চাপ সৃষ্টি করার খড়গ হিসেবে ব্যবহার করা হতে পারে সরকারের পক্ষ থেকে। যেহেতু তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের টাইম লাইন বেঁধে দেওয়ার চেষ্টা করছেন
এর মধ্যে নির্বাচন করতে হবে, এর বাইরে নয়, সেই জায়গা থেকে তারেক রহমানকে নমনীয় হতে এরকম একটি খড়গ সরকার ঝুলিয়ে রেখেছে, এমন গুঞ্জন অনেকের মুখে। এবং আরো যে বিষয়ের কারণে বৈঠকটি না হতে পারে তা হচ্ছে, অধ্যাপক ইউনূস গত কয়েকদিন আগে জাপান সফরের সময় নিক্কেই ফোরামের সম্মেলনের অধিবেশনে যোগ দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তিনি বলেছিলেন যে একটি মাত্র দল ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। তার এই বক্তব্য দেশের বিভিন্ন পর্যায়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল এবং বিএনপি তো রীতিমতন হুঙ্কার ছেড়েছে। সেই জায়গা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের কারণ রয়েছে। ধরে নিলাম যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, তাতে কি হবে? বৈঠক ফলপ্রসূ হবে এবং বিএনপি যে এখনো পর্যন্ত যথেষ্ট নমনীয় ভূমিকা পালন করছে সেটি মানুষের মধ্যে অনেকটা হতাশারও সৃষ্টি করেছে, এ কথাও তো সত্য।